শোনা যায়? হ্যালো, এটা নিয়ে আমরা পডকাস্টার না, এটা তো লাগবে, এটা ওদিকে লাগবে, এটা যদি কারো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে। রাতে থেকে আসতে পারছে? হ্যাঁ, শিওর শিওর শিওর। রবিউল ইসলাম, জাকির পার্টি। দাদা ভাই, জাকির ভাই কি আসছেন? আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় পার্টির ছাত্র সংঘের এই জরুরি সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের নেতৃত্বকে বলবো, সাংবাদিক ভাইরা যারা আসন করতে পারেননি তাদেরকে আমরা হাতে নিয়ে বললে ভালো হয়। হাতে নিয়ে আমার জন্য মনে হয় এটা শুরু, এটা সরাই ভালো। এখনই আমাদের সময়ের সঙ্গে শুরু হতে যাচ্ছে। আজকের সংবাদ সম্মেলনে আমাদের সঙ্গে বক্তব্য রাখবেন, বক্তব্য পেশ করবেন জাতীয় পার্টির ছাত্র সংঘের সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম রবি ভাই। আমরা সবাই আসন গ্রহণ করুন এবং এর বাইরে আরো সাংবাদিক থেকে যারা আসছেন পথ করে দেন, তাদেরকে আপনারা প্রতিনিধিভাবে ব্যবস্থা করে দেন। ये जाओ दुबई दुबई जाओ। সাংবাদিক ভাইদের বসার ব্যবস্থা করে দেন। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা পিছনে দুটো সাইড খালি করে দেন।
আল্লাহু আকবার। ইসলাম, ঈমান, ইহসান। দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টের আজকের জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সবার প্রতি লাল গোলাপের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম রবি। উপস্থিত আছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের সম্মানিত প্রেস সচিব জনাব আলহাজ কাজী রাশিদুল হাসান রাশেদ। আরো উপস্থিত আছেন জাতীয় পার্টির ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা। এ পর্যায়ে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম রবি ভাইকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিকবৃন্দ, জাতীয় পার্টি ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই জরুরি সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমাদের ছাত্র ফ্রন্টের নেতৃবৃন্দ এবং অন্যান্য সকলে যারা আছেন, সকলে আমার অন্তঃস্থল থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই জুলাই গণ অভ্যুত্থানে জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টের দুই নিবেদিত কর্মী, আপনারা সকলেই চেনেন, শহীদ ফারহান ফায়াজ ও জুয়েল সহ সকল বীর শহীদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করছে। একই সাথে তিনাদের রুহের মাগফিরাত কামনা করছে। যারা এখনো অসুস্থ আছেন তাদের উন্নত চিকিৎসা সহ তাদের ফ্যামিলির ভরণ পোষণ, এমন অনেকেই আছেন যারা তার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, কারণ এই আন্দোলনটা ছিল টোটাল সমস্ত জনগণের। সেই আন্দোলনে শুধু ছাত্র নয়, আপামর জনসাধারণ সেখানে অন্তর্ভুক্ত ছিল। সেই ক্ষেত্রে আমাদের দাবি, যারা শহীদ হয়েছেন প্রত্যেকটা ফ্যামিলিকে অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং আগামী দিনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য যারা অসুস্থ আছেন, ভুগছেন, তাদের উন্নত চিকিৎসা তো করতেই হবে। তাদের ফ্যামিলির দায়ভারও আমি অনুরোধ করব আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে যে আপনারা দয়া করে তাদের বিষয়টা সুবিবেচনায় রাখবেন। এর পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই, এখানে অনেক সাংবাদিক জীবনের রিস্ক নিয়ে আপনারা সংবাদ প্রচার করেছেন। সেই বিষয়টা আমাদের মাথায় অনেক সাংবাদিক আছেন যারা এখানে অসুস্থ হয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি, যারা দৃঢ়চিত্তে ওই কঠিন পরিবেশের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এই সাংবাদিক ভাইরা আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন, যেটা না করলে হয়তো আজকে আমরা এখানে এইভাবে কথা বলতে পারতাম না। সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি, ধন্যবাদ জানাচ্ছি জাতীয় পার্টি ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে। আজ এই সাংবাদিক সম্মেলনে আগত ভাইদের আমি বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসলস্বরূপ যে অন্তর্বর্তী সরকার আমরা পেয়েছি, আসলে এখানে বৈষম্য কতটুকু দূর হয়েছে এই প্রশ্নটা একটা প্রশ্নচিহ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনাদের সবার মনে রাখা উচিত, আমাদের আন্দোলন ছিল কোটা না মেধা। অতএব সেই মেধার যাচাই আমাদেরকে করতে হবে, কারণ যারা শহীদ হয়েছেন তাদের এই শহীদের আত্মার মাগফিরাত কামনা আমরা করলেই শুধু চলবে না, আমরা যেই জন্য শহীদ হয়েছিল তাদেরকে সেই শহীদের যেই ত্যাগ, এই ত্যাগটাকে আমাদের অবশ্যই জাতিকে উপহার দেওয়া দরকার আছে বলে আমরা বিশ্বাস করি। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই কোটা না মেধা সেটা শুধু আন্দোলনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে। আমরা তৃণমূল পর্যায়ে
সেই মেধার প্রয়োগ এবং প্রমাণ দেখতে চাই। একই সাথে আমরা যেই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, জুয়েল, আপনারা ওয়াকিবহাল আছেন, গাজীপুরের কৃতি সন্তান, অত্যন্ত বিনয়ী এবং একটি ভদ্র ছেলে। তারই সাথে সহযোদ্ধা, জুলাইয়ের বিপ্লবে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যিনি ফেসবুকে কাজ করেছেন, আমার সহযোদ্ধা জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান আফাজ, এই জুয়েলের সাথে যিনি সংগ্রামে লিপ্ত ছিলেন, তিনি তখনও ন্যায়ের পথে অবিচল থেকে ফেসবুক, আপনারা জানেন যোগাযোগ মাধ্যমের মধ্যে অন্যতম একটা হচ্ছে ফেসবুক, সেই ফেসবুকের মাধ্যমে উনি সমস্ত প্রচার প্রচারণা করেছেন। একইভাবে আপনারা জানেন অল্প কিছুদিন আগে যেটাতে ইস্যু করে আজকে এখানে আমি এসেছি, একই সাথে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মাওলানা রইসুদ্দিন, আপনারা নিশ্চয়ই সবাই ওয়াকিবহাল আছেন, তিনার মামলাটা নিতে বিলম্বিত হওয়ায়, যেহেতু আমি একটু আগে বলেছি যেটা গাজীপুরের ঘটনা, জুয়েলও গাজীপুরের, আমার এই সহযোদ্ধা মিজানুর রহমান আফাজ সেও গাজীপুরের, তিনজনই গাজীপুরের, তো অটোমেটিকলি যেহেতু তার স্থানীয় এলাকা, অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে যেইভাবে উনি জুলাইয়ের বিপ্লবে আন্দোলন করেছেন, একইভাবে এই ন্যায়ের পথে ইমাম সাহেবের হত্যা যেহেতু হয়েছে, প্রতিবাদ চাওয়ার অধিকার নিশ্চয়ই আমাদের সবার আছে না নাই? সেই অধিকারকে কেন্দ্র করে উনি ন্যায় বিচারের জন্য দাবি করেছেন, যারই প্রেক্ষাপটে স্থানীয় কিছু কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য গত 5ই মে ভোর রাতে জাকের পার্টির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিজানুর রহমান আফাজকে বিনা নোটিশে ভোর রাতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, যেই ছেলেটি 20 বছর জাকের পার্টির সাথে নিবেদিত ভাবে ছিল, সেই ছেলেটিকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দেখিয়ে 2013 সালে একটি মামলার মধ্যে তাকে এজাহারে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। অর্থাৎ এখানে রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব স্থানীয়ভাবে কুচক্রী মহল তাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয়। তাই আমি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, কারণ আমার সাথে সে দীর্ঘ 20 বছর টানা কাজ করার পর তাকে কিভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ঘোষণা করা হয়, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। একই সাথে এটা আমি আপনাদেরকে দৃঢ় চিত্তে বলতে চাই, আপনারা সাংবাদিক ভাই আমার কথা বিশ্লেষণ করবেন। আমার এই ভাইয়ের বিরুদ্ধে একটা থানায় অতীতে একটা সাধারণ ডায়েরি দেখাতে পারবেন না, মামলা তো দূরের কথা। আপনাদের কাছে জানতে চাই, একজন ইমাম হত্যা হয়েছে, এর জন্য বিচার চাওয়া এই দেশের কোন আইনে অপরাধ? আমার মনে হয় আপনারা বলতে পারবেন। বাক স্বাধীনতা এখানে হারিয়ে যায় কিনা? যেহেতু স্বাধীন দেশ, আমাদের অবশ্যই সবার বাক স্বাধীনতা থাকা উচিত। অন্যায়ের প্রতিবাদ করা এই ছেলেটি এতটাই নিরীহ, সে স্বাভাবিকভাবেই স্থানীয়ভাবে মসজিদ মাদ্রাসা এই সমস্ত কাজে নিজেকে খুব বেশি নিয়োজিত রাখেন। তো স্বাভাবিকভাবে একজন ইমাম হত্যা হয়েছে, তার গায়ে লেগেছে এবং তারই এলাকায় ঘটনা। তো সেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অনেকের সঙ্গে আমার পাশে আইনজীবী সাহেব আছেন, উনি এই বিষয়গুলি দেখছেন এবং আমরা রাষ্ট্রীয়ভাবে জানানোর জন্য আজকে এখানে এসেছি। একই সাথে উল্লেখ করতে চাই, আপনাদেরকে এটা স্পষ্টভাবে জানানো দরকার। অতীতে আমি আপনাদেরকে পরিষ্কার করেছি, যারা এই উদ্দেশ্য হাসিল করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি। অনেকে আমাদেরকে 14 দল কিংবা 36 দলের কথা বলে, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা নোট করে রাখেন, প্রয়োজনে আপনারা দলিল সার্চ করে প্রয়োজনে আমাকে আবার প্রশ্ন করবেন। আমরা অতীতে কখনো 14 দল কিংবা 36 দলে ছিলাম না। এর কোনো রেকর্ড বাংলা তো দূরের কথা, তামাম পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। আমরা হালুয়া রুটির রাজনীতি করতে আসিনি। এই কথা স্পষ্ট ভাবে আমরা বহুভাবে বলে আসছি। আপনাদের কাছে আরো বলতে চাই, 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টি একটা আসনে অংশগ্রহণ করে নাই, কেউ দেখাতে পারবে না। 18 নির্বাচনে আপনারা সবাই নির্বাচন করেছেন, একই সাথে জাতীয় পার্টিও তার নিজ প্রতীকে নির্বাচন করেছে।
24-এর নির্বাচনে আসবেন, বাংলাদেশের ইতিহাসে একমাত্র জাকের পার্টি মাইল ফলক অতিক্রম করেছে। 200 আসনে দেশের নির্বাচন যেদিন হয়, 24-এর নির্বাচনের দিনে প্রত্যাহারের শেষ দিনে জাকের পার্টি 200 আসনে একদিনে একই সময়ে তাদের সমস্ত প্রার্থীতা প্রত্যাহার করে, যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ এত বড় দৃষ্টান্ত দেখানোর সাহস পায় নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, দৃঢ় চিত্তে জাকের পার্টি কোনো হিংসা, প্রতিহিংসা, হানাহানি, মারামারি, কাটাকাটিতে বিশ্বাস করে না। কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাই, আমাদেরকে এই শিক্ষা দেওয়া হয় না হানাহানি, কাটাকাটি, মারামারি কিংবা সহিংস। জাকের পার্টি বিশ্বাস করে একটি অহিংস রাজনীতিক দেশ হিসেবে প্রগতিশীল আধুনিক একটি শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, জাকের পার্টি কখনোই কোনো সংঘাত করে নাই। 35 বছর ইতিহাসে জাকের পার্টি কোনো সংঘাত কেউ দেখাতে পারে না। তাই বলে এটা মনে করবেন না আমরা সংঘাত করতে পারি না। আমাদের ভদ্রতাকে কেউ যদি দুর্বলতা মনে করে তাহলে তারা ভুল করবে। আমি সতর্ক করতে চাই, আমাদেরকে নিয়ে কিছু কুচক্রী মহল, কিছু রাজনৈতিক মহল আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়। আমি বলতে চাই, দেশ গভীর ষড়যন্ত্রের দিকে ধাবিত হচ্ছে, দেশ এবং দেশের বাইরে থেকে দেশের ষড়যন্ত্র হচ্ছে। আমি সাবধান করতে চাই, জাকের পার্টি যত রকমের ষড়যন্ত্র হোক না কেন, এই দেশকে রক্ষার ক্ষেত্রে জাকের পার্টি বিন্দুমাত্র পিছপা হবে না। কিন্তু এখানে একটা বিষয় আছে। আজকে আমি যদি বলতে হয়, একদিকে যদি আমরা চলে যাই ফিলিস্তিনের ঘটনা, ইউক্রেনের ঘটনা, ভারত পাকিস্তানের গতকালকে ঘটনা আপনারা সবাই জানেন। যদি পার্শ্ববর্তী দেশে এই ধরনের অবস্থা তৈরি হয়, আমাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু বড় ধরনের একটা বিপর্যয় হতে পারে। জাকের পার্টি মাননীয় চেয়ারম্যান বহু আগে ভূমিকম্পের কথা এবং প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলেছেন। আজকে সেটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এই বিপর্যয় যদি হয়, জাতি কোথায় গিয়ে দাঁড়াবে, রাষ্ট্রীয়ভাবে কতটুকু আমরা স্বাবলম্বী হয়েছি, এই বিষয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তাই ইদানিংকালে আমরা দেখতে পাই এই কুচক্রী মহল দেশ এবং দেশের বাইরে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র থেকে যদি রুখতে হয়, ঐক্যের কোনো বিকল্প নাই। বহু আগ থেকে জাকের পার্টির চেয়ারম্যান ঐক্যের কথা বলে আসছেন, ঐক্যের ডাক দিয়ে আসছেন। আমি ধন্যবাদ জানাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে, ওনারা সেই ঐক্যের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সেই ঐক্যটাকে করতে হলে সবাইকে নিয়ে করতে হবে। সেই ঐক্য যেন অবশ্যই অটুট থেকে আগামী দিনে দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র করতে পারি, সেই দিকেও আমাদেরকে নজর দিতে হবে। পরিশেষে আমি বলতে চাই, সামনের দিনগুলিতে সামাজিক নিরাপত্তার যে বিষয় আছে, আপনারা দেখেছেন দেশীয় অস্ত্র ইদানিংকালে অনেক ব্যবহার হচ্ছে। সামাজিক নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। উগ্রবাদ যদি মাথা ধরা দেয়, মনে রাখবেন দেশ যদি বিপর্যস্ত হয়, কে কোন দল, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান সেটা দেখবে না। বিপদগ্রস্ত হলে বাঙালি জাতি বিপদগ্রস্ত হবে। অতএব এই বিপদ থেকে যদি আমাদেরকে উদ্ধার পেতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হতে হবে। তাই ছাত্র ভাইদেরকে নিয়ে আজকে আমরা যে দুর্ভাগ্য দিকে এগিয়ে যাচ্ছি, সেই অগ্রযাত্রা যদি অব্যাহত রাখতে হয়, আমি প্রথমেই অনুরোধ করব, আমরা যেহেতু ছাত্র সমাজ, আমাদের প্রথম দাবি থাকবে শিক্ষা খাতে অবশ্যই বরাদ্দ বৃদ্ধি করতে হবে, এবং সেটা অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে 3 থেকে 5% হওয়া উচিত। এবং একই সাথে R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের যে বিষয় আছে, এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বরাদ্দ বৃদ্ধি করতে হবে। যদি বরাদ্দ বৃদ্ধি না করতে পারে, আমরা উদ্ভাবনীতে এগিয়ে আসতে পারবো সম্ভব হবে না। একই সাথে প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার গুণগত মান এবং শিক্ষকদেরকে উন্নত যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার কারিকুলাম, শিক্ষার মাধ্যমে একটা জাতি, শিক্ষিত জাতি মেরুদণ্ড। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বিগত সরকারের আমলে শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার হার বৃদ্ধি করা হয়েছে, কিন্তু মান নিয়ে কিন্তু মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে।
আজকে একটা বেকারত্বের বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে আমরা দেখতে পাই। এই বেকারত্বের অভিশাপ থেকে যদি বেরিয়ে আসতে হয়, অবশ্যই কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প কেউ দেখাতে পারবে না। তাই আমরা বলতে চাই, শিক্ষা নয় সুশিক্ষার মাধ্যমে আমরা এই সমাজকে গড়তে চাই, নতুন একটি দেশ গড়তে চাই। এই নতুন দেশকে যদি আমাদেরকে গড়তে হয়, নতুন দেশ যদি আমাদেরকে গড়তে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ঐক্যবদ্ধ কতটুকু হয়েছে। আমাদের ইয়াং জেনারেশন, আপনারা জানেন আইটি সেক্টরে আমরা অনেক দূর পিছিয়ে আছি। আমাদের রিজার্ভের যে বিষয় আছে আপনারা খুব ভালো করে জানেন। সেই রিজার্ভকে যদি মজবুত করতে হয়, তাহলে অবশ্যই আমাদের বাইরে বিনিয়োগের একটা বিষয় এখানে কাজ করছে। সেই বাইরে বিনিয়োগে কিন্তু আমরা অনেক দূর পিছিয়ে আছি। আমাদের যে রিজার্ভ ছিল, এই রিজার্ভ যদি গোল্ড অথবা ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেটে আমাদের সঠিক বিনিয়োগ হতো, তাহলে আজকে এই যে ঝুঁকি, সেই ঝুঁকি নিশ্চয়ই আমাদের করতে হতো না। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এই শিক্ষা খাতে যে জায়গাগুলি আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমরা যেন রিসার্চের বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দেই, যেন আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে বাস্তবমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা বাংলার মাটিকে সোনার বাংলায় পরিণত করতে পারে। এবং যারা এখন শিক্ষিত বেকার আছেন তাদেরকে স্কিল করে, আমি জানি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বর্তমান যেই আমাদের ইতিহাস, সেই ইতিহাস অনুযায়ী উন্নত বিশ্বে ওনার অনেক অনেক অপরচুনিটি আছে। সেই অপরচুনিটি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের এই বেকার ভাইদেরকে যদি স্কিল করার মাধ্যমে উন্নত দেশে প্রেরণ করা, যদি তাও সম্ভব না হয় মিডল ইস্টেও যদি আমরা তাদেরকে পাঠাতে পারি, আমার একদিক থেকে রেমিটেন্স আসবে, আরেক দিক থেকে বেকারত্বের অভিশাপ থেকে আমরা বাঁচতে পারবো। অপর দিক থেকে আপনাদেরকে বলতে চাই, এই বেকারত্ব মানে একটা ঘরের ভেতরে সবচেয়ে বেশি সমস্যা হয়, নেশার প্রভাব খুব বেশি পড়ে। এই নেশাগ্রস্ত সমাজ একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে, একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে। তাই ওইখান থেকে যদি বেরিয়ে আসতে হয়, বেকারত্বের অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। এই মুক্তি যদি আমাদেরকে পেতে হয়, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প দেখাতে পারবে না এবং শিক্ষার মানকে অবশ্যই বৃদ্ধি করতে হবে। আর এই শিক্ষার মানকে যদি বৃদ্ধি করতে হয়, শিক্ষকদের মান উন্নয়নের অবশ্যই গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলিকে আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে উঠতে পারে সেই দৃষ্টিকেও সরকারকে নিতে হবে। তাই পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আইনের শাসন যে বিষয়টা আছে, আইনের সুশাসন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা অনেকেই দেখা যায় জেলে চলে গেছে, সে জানে না তার মামলা কিসে। সে জেল খাচ্ছে কিন্তু তার আদতে কোনো রায় হয় নাই, কিন্তু সে জেলের মধ্যে আসামি হিসেবে আছে। রায় হবে, তারপর তাকে আবার থাকতে হবে। তো এই ধরনের বিচার বহির্ভূত যারা আটক আছেন তাদেরকে মুক্ত করা নয়। আপনারা জানেন দুর্নীতি বাংলাদেশে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। বিগত সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি থেকে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই, দুর্নীতি এমন একটা জিনিস যা একটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো, স্বাধীনতা উত্তর আজকে পর্যন্ত বাংলাদেশের যতগুলো দুর্নীতি হয়েছে প্রত্যেকের সঠিক বিচার আমরা তাকে পার্টি ছাত্রফ্রন্টের পক্ষ থেকে দাবি করছি। একই সাথে জুলাই হত্যায় যারা, জুলাই শহীদ যারা হয়েছেন তাদের হত্যার অবশ্যই সুবিচার শুধু নয়, একেবারে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত যতগুলি হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার সুবিচার করতে হবে। যার মার বুক খালি হয়েছে সেই বলতে পারবে সেই সন্তানের আহাজারি কি, সেটা কখনো রিটার্ন ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। তাই মক জাস্টিস বলেন আর যেভাবেই বলেন, আমি একটা কথা বলতে চাই, আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয় আমাদের সমাজকে ঘুরে দাঁড় করানো সম্ভব হবে না। তাই আমি প্রথমেই উদাত্ত আহ্বান জানাবো যে আইনকে যদি সুপ্রতিষ্ঠিত করা সম্ভব না হয়, দুর্নীতিকে দমন করা সম্ভব হবে না। তাই দুর্নীতিকে যদি দমন করতে হয়, আইনের সুশাসন তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। আর এই সুশাসন যতদিন আমরা পৌঁছে দিতে পারবো, ততদিন পর্যন্ত এই দেশে সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই বাংলাদেশ যেটাকে আমরা গড়তে চাই। একই সাথে আমার যে শহীদ ভাইরা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি পাবে না যতদিন পর্যন্ত এই বৈষম্য দূর জোরে বলেন না হবে। অতএব সেই বৈষম্যের যে কোটার বিষয় নিয়ে আমরা আসছিলাম, সেই কোটা এবং বৈষম্য
দূরীকরণের দরকার আছে না নাই? তাই এটাকে আমরা সবার আগে প্রাধান্য দিয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা থেকে আমার ভাই শাহযোদ্ধা মিজানুর রহমান আফাজ ভাইকে অবশ্যই নিঃশর্তে অতি সত্বর নিঃশর্ত মুক্তি দেওয়ার মাধ্যমে জাকের পার্টি অহিংস যে রাজনীতি করে সেই রাজনীতিতে অটল থেকে আদর্শিক যে রাজনীতি, শান্তিপ্রিয় যে রাজনীতি, গণমানুষের যে রাজনীতি, সেই রাজনীতি জাকের পার্টি করে সেই রাজনীতিতে আমরা থাকতে চাই। হানাহানি, কারাকারি, মারামারি, সংঘাত আমরা কখনো করিনি, কিন্তু তাই বলে আমরা করতে পারবো না এটা আপনারা ভাববেন না। একবার যদি হুঙ্কার দেয়, আমরা যা সারা বাংলাদেশে জাকের পার্টির 22 লক্ষ নিবেদিত কর্মী তারা কেউ ঘরে থাকবে না। যুদ্ধ করেছে, যুদ্ধ আরো করব, কিন্তু এই সংগ্রামে আমাদেরকে বিজয় হতেই হবে, এই বিকল্প কোনো পথ নাই। জাকের পার্টি সেই বিজয়ের লক্ষ্যে এই সরকারের সাথে যত রকমের ভালো কাজ আছে সমস্ত ভালো কাজের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছি। আপনারা জানেন সংস্কারের জন্য বিগত কিছুদিন আগে আমরা উপদেষ্টাদের সাথে বৈঠকের পর আমরা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছি এবং এই সংস্কার প্রস্তাবে সর্বপ্রথম জাকের পার্টি সংস্কারিক যে কার্যক্রমগুলি আছে এবং যে বিধিনিষেধ আছে এবং যে দাবি দাবা আছে সেইগুলি শুধু আমরা উপস্থাপন করিনি, একাধিকবার আমরা নির্বাচন কমিশনে বৈঠক করেছি। সেই বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং সেই সংস্কার অতি সত্ত্বর যদি আমরা করতে সক্ষম না হই তাহলে আগামী দিনে যে নির্বাচন সেই নির্বাচনে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সংস্কারের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, গুণগত পরিবর্তনের ক্ষেত্রে জাকের পার্টি সর্বদা এগিয়েছিল, জাকের পার্টি সর্বদা মাঠে ছিল, জাকের পার্টি সর্বদা অবশ্যই ভালো কাজের পক্ষে সর্বদা ছিল, সেই ভালো কাজকে সর্বদা প্রাধান্য দিয়ে এসেছে। জাকের পার্টি অনেকে বলে মাঠে নাই, আমি বলি জাকের পার্টি সর্বদাই মাঠে আছে, সেটা অবশ্যই ভালো এবং কল্যাণ কাজের জন্য। এখন জাকের পার্টির চোখে পড়ে না কেন? উচ্ছৃঙ্খল ভাষা ব্যবহার করে না। জাকের পার্টি চোখে পড়ে না কেন? জাকের পার্টি গাড়ি ভাঙচুর করে না। জাকের পার্টি চোখে পড়ে না কেন? জাকের পার্টি হরতাল দেয় না। আমি বলতে চাই আজকে হরতাল হবে, এদেশের মানুষ আপনার জনসাধারণ না খেয়ে মরবে, এই দায়ভার আমাকেই নিতে হবে, কারণ তারা যারা এইটার ভুক্তভোগী হবে তারা আমারই ভাই, ভুলে গেলে হবে না, তারা আমারই দেশের মানুষ, তারা আমারই দেশের মানুষ। অতএব তাদের দিক বিবেচনা করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সর্বদা বলেন জাকের পার্টি আদর্শ কেন্দ্রিক দল, জাকের পার্টি আপমার জনসাধারণের দল। এই আপমার জনসাধারণের যে দল, সেই ক্ষেত্রে জনগণের কোনো ভোগান্তি করতে পারে না। আমরা সরকারকে, আমরা আইনকে সর্বদা শ্রদ্ধা করি, ওই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইনের মারফত আমরা সর্বদাই কল্যাণের জন্য সরকারকে প্রেসার করে থাকি। গঠনমূলক, আপনারা জানেন জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আহমেদ ফয়সাল সর্বদা অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করে সরকারকে গঠনমূলক আলোচনা করেছেন। শুধু তাই নয়, ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি এই প্রথম কোটা এবং মেধার সময় স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে মেধার কোনো বিকল্প নেই, কোটা নয়, মেধার ভিত্তিতে প্রত্যেকটা কাজ যেন পরিপূর্ণ হয়। প্রথমেই সেই স্লোগান জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সম্মানিত সভাপতি তুলেছিলেন। পর্যায়ক্রমে সেটা সারা দেশ ছড়িয়ে পড়ে, কিন্তু আমাদের কথা ক্রেডিট দেওয়া নয়, বাস্তবতা নিরিখে দেশের 18 কোটি মানুষের পাশে দাঁড়ানোই হলো আমাদের মুখ্য উদ্দেশ্য, আমাদের মূল আদর্শ। ক্ষমতায় দেওয়া মুখ্য উদ্দেশ্য নয়, আমাদের মুখ্য উদ্দেশ্য 18 কোটি মানুষের অন্নহীন অন্ন দেওয়া, বস্ত্রহীন রাষ্ট্র দেওয়া, চিকিৎসা দেওয়া। তাই সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা এখানে আমার সাংবাদিক ভাইরা আসছেন, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে অতীতের সত্য এবং ন্যায় নিষ্ঠার জন্য আপনারা নিজেদেরকে উৎসর্গ করেছেন, আগামী দিনেও শুধু জাকের পার্টির আপনাদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা কর্মকাণ্ডকে আপনারা ফলো আপে রাখেন। শুধু একটা জিনিস আমাদের মধ্যে নাই, হানাহানি, কাটাকাটি, মারামারি, চিন্তায় সবচেয়ে বিষয়টা হলো অশ্লীল ভাষা আমরা ব্যবহার করি না, যার কারণে আমাদেরকে হয়তো কেউ কেউ মনে করে আমরা কথাই বলতে পারি না। তাই আমি বলবো, আধুনিকতার নামে উচ্ছৃঙ্খলতা কখনো আধুনিকতা হতে পারে না। ওই আধুনিকতা আমরা না, আধুনিক, এই আধুনিকতা শব্দ ব্যবহার করতে গিয়ে আজকে সমাজে এমন উচ্ছৃঙ্খলতা হয় যেটা বরদাস্ত করাও খুব ডিফিকাল্ট হয়ে গেছে।
তাই আগামী দিনে একটি সুন্দর, অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই রাষ্ট্র সংস্কারের যে কাজগুলি আছে যৌক্তিক সময়ের মধ্যে এগুলিকে পরিপূর্ণ করে এবং অনাকাঙ্ক্ষিত এই সমস্ত মামলা যেন আগামী দিনে না হয়, সেই জন্য আপনাদের মাধ্যমে আমি উপদেষ্টাদেরকে অনুরোধ করব, গোলাপানিতে যেন এই দেশে কেউ মাছ আর স্বীকার করতে না পারে। জাকের পার্টি হুঙ্কার দেয়, জাকের পার্টি জানিয়ে দিচ্ছে, জাকের পার্টি হরতাল অনুরোধ করে না, তার মানে এই নয় যে জাকের পার্টি লাঠি সোজা ধরতে জানে না। কিন্তু কোন ক্ষয়ক্ষতি হোক সেটা আমরা চাই না। তাই আমি শুধু আমাদের নয়, এই 18 কোটি মানুষ যেন কোনো হ্যারাসমেন্ট না হয় সেই দিক লক্ষ্য রেখে আমরা যেন সকলেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা বিগত দিনে দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে, কখনো বাজারে হামলা, কখনো সচিবালয়ে আগুন, কখনো বটগাছ কাটা, কখনো আবার দেখতে পেয়েছি কক্সবাজারে বিমান ঘাটিতে একটা সোলজার হত্যা করা, কখনো দেখেছি সাজেকে আগুন লাগা। কোনোটাকে আমি বিক্ষিপ্ত ভাবে দেখতে চাই না। আমি বলতে চাই এই প্রত্যেকটা সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে জাতির কাছে উন্মুক্ত করতে হবে কারা এই সমস্ত অপকর্মের সাথে লিপ্ত আছে। তাদের উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। কারণ যেটাই হোক না কেন, যাকে হত্যা করা হয় সে আমার দেশের মানুষ, যার সম্পদ লুণ্ঠন করা হয় সেও আমার দেশের ভাই। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের এই স্বাধীনতা, আজকের এই সার্বভৌমত্ব, আজকের এই নতুন উদ্যমতা, এই উদ্যমতা যেন হারিয়ে না যায় সেই জন্য আপনাদের কাছে সবিনয় অনুরোধ করবো, আপনারা অবশ্যই বস্তুনিষ্ঠ যে সংবাদ সেটা দয়া করে প্রচার করবেন। এই প্রত্যাশা রেখে সকলকে আবারও লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারে। ঠিক আছে।